আজকে আমরা বিএনবিসি 2017-র আর্থকুয়েক লোড ক্যালকুলেশনটা দেখব ইকুইভ্যালেন্ট স্ট্যাটিক অ্যানালাইসিস মেথডের মাধ্যমে। বিএনবিসি 2017 কোডে সেকশন 2.5.7.1-এ ডিজাইন বেড শেয়ার ভি সম্পর্কে আলোচনা করা হয়েছে। আমরা জানি যে বেড শেয়ারকে ভার্টিক্যালি ডিস্ট্রিবিউট করা হয় বিভিন্ন ফ্লোর হাইটে ল্যাটারাল ফোর্সটা পাওয়ার জন্য। ইট্যাবস 2017-তে এই ল্যাটারাল ফোর্সকে আর্থকুয়েকের হরিজন্টাল কম্পোনেন্ট বলা হচ্ছে। আমরা পরবর্তীতে ভার্টিক্যাল কম্পোনেন্ট সম্পর্কেও ধারণা নিব, কারণ বিএনবিসি 2017-তে আর্থকুয়েককে দুইটা কম্পোনেন্টে ভাগ করেছে। সেক্ষেত্রে ল্যাটারাল যে ফোর্সটা আমরা পাই বেড শেয়ারকে ভার্টিক্যালি ডিস্ট্রিবিউটেড করে, সেটা হচ্ছে আর্থকুয়েকের হরিজন্টাল কম্পোনেন্ট। বেড শেয়ারের যে ফর্মুলাটা ইউজ করা হয়েছে বিএনবিসি 2017-তে, সেটা হচ্ছে ভি ইকুয়াল টু এসএ ইন্টু ডাব্লিউ। এখানে ডাব্লিউ হচ্ছে টোটাল সিসমিক ওয়েট অফ দ্য বিল্ডিং, আর এসএ হচ্ছে ল্যাটারাল সিসমিক ফোর্স কোএফিসিয়েন্ট। এসএ বের করার জন্য সেকশন 2.5.4.3-তে ডিজাইন রেসপন্স স্পেকট্রাম এসএ সম্পর্কে ধারণা দেওয়া আছে। এসএর যে ফর্মুলাটা ইউজ করা হয়েছে, সেখানে জেড, আই এবং আর এর ভ্যালু আমরা টেবিল থেকে সহজে পেয়ে যাব। আমাদের সিএস এর ভ্যালুটা বের করার জন্য কোডে 4টা ইকুয়েশন আমাদেরকে প্রোভাইড করছে। এই সিএস এর ভ্যালু বের করার জন্য আমাদের বিল্ডিংয়ের টাইম পিরিয়ড জানতে হবে, কারণ টাইম পিরিয়ডের ওপর নির্ভর করে এবং টাইম পিরিয়ডকে টিবি, টিসি, টিডির সাথে তুলনা করে আমাদের সিএস এর ফর্মুলাটা চুজ করতে হবে। আমরা একটা ডিজাইন এক্সাম্পল যদি দেখি, ধরে নিচ্ছি যে আমাদের এক্সাম্পলের বিল্ডিংটি হচ্ছে আরসিসি রেসিডেন্সিয়াল। এর সাইজ হচ্ছে উইথ বি ইজ ইকুয়াল টু 30 মিটার এবং লেন্থ এল ইজ ইকুয়াল টু 60 মিটার। বিল্ডিংয়ের টোটাল হাইট হচ্ছে 45 মিটার এবং স্টোরি অফ নাম্বার এন হচ্ছে 15 নস, অর্থাৎ প্রতিটা ফ্লোরের হাইট হচ্ছে 3 মিটার করে। লোকেশন ঢাকা। আমাদেরকে আমাদের বিল্ডিংয়ের সাইট ক্লাসিফিকেশনটা বের করতে হবে। সাইট ক্লাসিফিকেশনের জন্য আমাদের টেবিল 6.2.13-এ যাইতে হবে। আমাদের প্রজেক্টের জন্য আমাদের সাইট ক্লাসিফিকেশন এসসি। এটা কিভাবে আসছে এখন আমরা এটা দেখব। টেবিল 6.2.13-এ বলছে যে সাইট ক্লাসিফিকেশন বেসড অন সয়েল প্রপার্টিস, অর্থাৎ আমাদের হাতে যে সয়েল রিপোর্টটা থাকবে সেখান থেকে আমরা সাইট ক্লাসটা নির্ণয় করব। সয়েল রিপোর্ট থেকে আমরা কি ডাটাগুলো নিব, এখানে বলতেছে যে এভারেজ সয়েল প্রপার্টিস ইন টপ 30 মিটার্স, আমাদের শেয়ার ওয়েভ ভ্যালোসিটি এভারেজ এবং এভারেজ এসপিটি ভ্যালু এবং এভারেজ আনরেন্ট শেয়ার স্ট্রেংথ, এইগুলো আমরা এই টেবিলে বিভিন্ন রেঞ্জের আকারে পাইছি বিভিন্ন সাইট ক্লাসের ভেতরে। যেমন সাইট ক্লাস এসই এর জন্য আমাদের এভারেজ শেয়ার ওয়েভ ভ্যালোসিটিটা যদি 180 থেকে 360 থাকে আমাদের রিপোর্টে, তাহলে সেটা অবশ্যই এসি এর ভেতরে আসছে। আবার পাশাপাশি আমাদের এসপিটি ভ্যালু, এভারেজ এসপিটি ভ্যালুটাও আমাদেরকে ওর যে রেঞ্জটা দেওয়া আছে এসসি এর ভেতরে, সেই রেঞ্জের ভিতর থাকতে হবে এবং এভারেজ আনরেন্ট শেয়ার স্ট্রেংথটাও এসি এর ভেতরে যে রেঞ্জটা দেওয়া আছে সেটা থাকতে হবে। তো এগুলা শুধু যে এটা হয়তো বা সাইট ক্লাস এসি এর জন্য। আমরা আমাদের সয়েল রিপোর্ট থেকে যে এভারেজ শেয়ার ওয়েভ ভ্যালোসিটি পাবো বা এভারেজ এসপিটি ভ্যালু পাবো কিংবা এভারেজ আনরেন্ট শেয়ার স্ট্রেংথ ভ্যালু পাবো, আমরা দেখবো যে সেই ভ্যালুগুলো টেবিলের কোন রেঞ্জের ভেতরে আসতেছে, সেই অনুযায়ী আমরা আমাদের সাইট ক্লাসটা পাবো। ডিজাইন এক্সাম্পলে আমি ধরে নিচ্ছি যে আমাদের হাতে যে সয়েল রিপোর্টটা আছে তার প্রতি 5 ফিট ডেপথে এসপিটি এন এর ভ্যালু দেওয়া আছে। এইভাবে করে 100 ফিট পর্যন্ত আমাদের এসপিটি ভ্যালু নেওয়া আছে। এখন হয়তো এখানে আমরা দেখতে পারতেছি যে প্রথম 5 ফিটে আমাদের এন ভ্যালু 5, এর পরবর্তী 5 ফিটে এন ভ্যালু 7, তার পরবর্তী 5 ফিটে এন ভ্যালু 10।
এবং এইভাবে করে এটা কিউমুলেটিভ ডেপথ, এইভাবে করে 100 ফিটে আমাদের এসপিটিএন ভ্যালু হচ্ছে 50। অর্থাৎ আমরা প্রতি 5 ফিট এটাকে যদি আমরা ডেপথ হিসাবে ডি দ্বারা ডিনোট করি এবং এসপিটিএন, তাহলে আমরা ডি বাই এসপিটিএন করলে প্রতিটা ডেপথের জন্য এবং প্রতিটা এন ভ্যালুর জন্য এইরকমভাবে ভ্যালুগুলো পাই। যেহেতু আমার প্রত্যেকটা এসপিটিএন ভ্যালু 5 ফিটের অন্তরে নেওয়া হয়েছে, তাই সামেশন করলে আমার 100 ফিট হবে। আর এই ভ্যালু যেটা আমরা পাইছি ডি ডিভাইডেড বাই এসপিটিএন করে, এই ভ্যালুটা যোগ করলে আমরা এরকম একটা ভ্যালু পাই 5.30। এখন বলতেছে যে আমাদের ওই টেবিল 6.2.13-এ আমাদের এভারেজ এসপিটিএন ভ্যালুটা লাগবে। তো সেটা বের করার জন্য এই টোটাল ডেপথকে আমি কিছুক্ষণ আগে যে 5.30 পাইছি, এইখান থেকে ডেপথকে 100কে 5.30 দ্বারা ভাগ করলে আমরা যে ভ্যালুটা আসে 18.8, এইটা এখন আমরা আমাদের টেবিলে মানে কোডে যে টেবিলটা প্রোভাইড করছে সেখান থেকে দেখবো যে আমাদের সয়েল কন্ডিশন, সয়েল ক্লাস কোন ক্লাসের ভিতর পড়তেছে আর কি। 18.8 ভ্যালুটা আমরা যদি এভারেজ এসপিটি ভ্যালু তাহলে 15 থেকে 50-এর ভিতরে আসতেছে। সেক্ষেত্রে আমরা ইনিশিয়ালি বলতে পারি যে আমাদের বিল্ডিংয়ের সাইট ক্লাস হচ্ছে এসসি। এরপরে শেয়ার ওয়েভ ভেলোসিটির জন্য আমরা এরকম একটা ইকুয়েশন পাই। এই ইকুয়েশনে এন এবং ডি এর ভ্যালু, অর্থাৎ প্রতিটা ডেপথের এগেনস্টে যে আমরা এন ভ্যালু পাইছি সেটার যদি আমরা ইকুয়েশনে বসাই, তাহলে আমরা ভিএস এর ভ্যালু পাই। প্রতিটা ডেপথে একটা করে ভিএস এর ভ্যালু পাই। এখন ডেপথের এগেনস্টে যদি আমি মানে ডি ডিভাইডেড বাই ভিএস করি, অর্থাৎ প্রতি 5 ডিভাইডেড বাই আমি যে ভ্যালুটা পেয়েছি এটা করি, তাহলে আমরা ডি ডিভাইডেড ভিএস করে প্রতিটা ডেপথের জন্য এরকমের ভ্যালুগুলো পাই, যেটা সামেশন হচ্ছে 0.15। টেবিলের ভ্যালু অনুসারে আমাদেরকে এভারেজ ভিএস নিতে হবে। সেক্ষেত্রে আমরা টোটাল ডেপথ 100কে আমরা কিছুক্ষণ আগে যে ভ্যালুগুলো বের করেছি ডি বাই ডি ভিএস করে, সেগুলো সমষ্টি দ্বারা ভাগ করলে আমরা এরকম একটা ভ্যালু পাই 680.95। এইটা হচ্ছে ফিট পার সেকেন্ডে। এটার পুরো ভ্যালুটাকে যদি আমরা 3.28 দ্বারা ভাগ করি তাহলে মিটার পার সেকেন্ডে কনভার্ট হয়। সো ভ্যালুটা আসে আমার 207.61। এখন আমরা টেবিলে গিয়ে দেখি যে শেয়ার ওয়েভ ভেলোসিটি এভারেজ যেটা, সেটা আমার 207 যেটা, এটা এই রেঞ্জের ভিতরে আসতেছে। তো আমরা দেখতে পাচ্ছি যে এই তিনটা যে বলা হয়েছে আমাদেরকে ক্রাইটেরিয়া, সেটার মধ্যে দুইটাই হচ্ছে যে আমার এসসি এর ভিতরে চলে আসছে। তো আমরা বলতে পারি যে আমাদের প্রজেক্টের জন্য সাইট ক্লাস এসসি। আমি আনরেন শেয়ার স্ট্রেন্থটা দেখাচ্ছি না, এটা বিএম দাস স্যারের বইয়ে পাওয়া যাবে। আপনারা চাইলে এটাও থেকেও বের করতে পারেন যে আমাদের প্রজেক্টের সয়েল রিপোর্ট থেকে যে আমাদের রেস্ট আসে সেটা এসি এর ভিতরে আসে কিনা। তো ফাইনালি আমরা বলতে পারি যে আমাদের সাইট ক্লাস হচ্ছে এসি। এরপরে আমাদের সিসমিক লোড পার ফ্লোর বের করতে হবে। সিসমিক লোড ওয়েট ডাব্লিউ সম্পর্কে বলা হচ্ছে সেকশন 2.5.7.3। এখানে বলতেছে যে আমাদের বিল্ডিংয়ে আমরা যে 15 তলা বিল্ডিং ইউজ করতেছি, প্রতি ফ্লোরে আমরা তো ডেড লোড দিই। সেটা হচ্ছে ফ্লোর ফিনিশের জন্য হতে পারে, পার্টিশন ওয়ালের জন্য হতে পারে, বিল্ডিংয়ের ম্যাটেরিয়ালসের নিজস্ব ওয়েট হতে পারে। এগুলো সব কিছুই আমরা ডেড লোড হিসাবে নেই এবং সেই ডেড লোডটা আমাদের আর্থকোয়েকের জন্য ইউজ হয়ে থাকে, সেটাই আমরা বলতেছি সিসমিক লোড। কিন্তু এই টেবিলে আমাদেরকে বলতেছে যে আমরা যে লাইভ লোডটা ইউজ করি ফ্লোরে, সেই ফ্লোরের লাইভ লোডটা যদি 3 কিলোনিউটন পার মিটার স্কোয়ারের সমান হয় বা এর চেয়ে কম হয়, তাহলে আমাদের সিসমিক ওয়েটের যে ডেড লোড থাকে তার সাথে আমাদের 25% লাইভ লোড অ্যাড করতে হবে অ্যাজ এ সিসমিক লোড। আর যদি আমাদের লাইভ লোডটা 3 কিলোনিউটন পার মিটার স্কোয়ার চেয়ে বেশি হয়, সেক্ষেত্রে আমাদের সিসমিকের যে ডেড লোডটা থাকছে সেটার সাথে 50% লাইভ লোড অ্যাড করতে হবে অ্যাজ এ সিসমিক ডেড লোড হিসাবে।
আমরা যারা ইট্যাপসে অ্যানালাইসিস করে থাকি বিল্ডিংয়ে, সেটা এই অংশটা যখন আমরা মাস সোর্স ইউজ করি তখন আমরা ডেড লোড, লাইভ লোড, ডেড লোড এর জন্য ফ্লোর ফিনিশ, পার্টিশন ওয়াল এগুলোর সাথে আমরা ফ্যাক্টর 1 গুণ দিই। সেটার সাথে আমাদের লাইভ লোডের টার্মটা 50% কিংবা 25%ও নিয়ে আসতে হবে টোটাল একটা সিসমিক লোড ডাব্লুর জন্য, প্রতিটা ফ্লোরের জন্য। সেটাই বলা হচ্ছে এখানে। আমি ধরে নিচ্ছি যে আমার এক্সাম্পলে দেখা যাচ্ছে যে প্রতিটা যে ফ্লোরে আমার লাইভ লোড 3 কিলোনিউটন পার মিটার স্কোয়ারের চেয়ে কম, সেক্ষেত্রে আমাকে ডেড লোডের সাথে 25% লাইভ লোড অ্যাড করতে হয়েছে। আমার প্রজেক্টে আমার প্রত্যেকটা ফ্লোরের পার্টিশন ওয়ালের পরিমাণ, লাইভ লোডের পরিমাণ কিংবা ফ্লোর ফিনিশের লোড সব কিছুই হচ্ছে সেম। দ্যাটস ওয়াই আমি 50 পার ফ্লোর ডাব্লুতে আমার একটা 200 পিএসএফ লোড আসছে। আপনাদের ফ্লোর যদি ভিন্ন ভিন্ন হয়, আপনাদের যে ফ্লোরের জন্য যেমন লোড আসে সেই অনুযায়ী আপনারা এটা ক্যালকুলেট করে নেবেন। সিসমিক জোনিং জেড জোন 2 এর আন্ডারে আসছে এবং জেডের ভ্যালু হচ্ছে 0.2। এটা বের করতে হলে টেবিল 6.2.15 যেতে হবে। বিএনবিসি 2017-তে পুরো বাংলাদেশকে 4টা সিসমিক জোনে ভাগ করেছে। আমরা বিএনবিসিতে যে আমাদের ম্যাপ প্রোভাইড করা আছে সেটা হচ্ছে ফিগার 6.2.14-এ। সেখানে বলা হচ্ছে যে 4টা জোন করা হচ্ছে। এক জোন জেড ইজ ইকুয়াল টু 0.15, জোন 1 z is equal to 0.20, z2 zone 2, z is equal to 0.28, z3, zone 4 হচ্ছে z is equal to 0.36। মানে আমরা দেখতে পাই যে আমাদের ঢাকা জোন 2 এর ভেতরে পড়ছে, অর্থাৎ z is equal to 0.20। এছাড়াও আমরা টেবিল 6.2.15-এ দেখতে পাই যে ঢাকায় জেডের ভ্যালু হচ্ছে 0.20, আর এই 0.20 হচ্ছে সিসমিক জোন 2 এর আন্ডারে ভ্যালুটা। এখানে সবগুলো জোনের এগেইনস্টে জেডের ভ্যালু দেওয়া আছে, আর অলরেডি টেবিলে বলা হয়েছে যে জেডের ভ্যালু হচ্ছে ঢাকার জন্য 0.20। ইম্পর্টেন্স ফ্যাক্টর আই, টেবিল 6.2.17-এ গেলে আমরা ইম্পর্টেন্স ফ্যাক্টর পাবো আয়ের ভ্যালু। আমার বিল্ডিং এর জন্য আয়ের ভ্যালু হচ্ছে 1। এর কারণ হচ্ছে যে ইম্পর্টেন্স ফ্যাক্টর বের করতে হলে আগে আমাদের বিল্ডিং এর অকুপেন্সি ক্যাটাগরিটা জানতে হবে। এই জন্য আমাদের টেবিল 6.1.1-এ যেতে হবে। এখানে আমাদের বিল্ডিং যেটা আমরা আমরা যে বিল্ডিং এর জন্য সিসমিক ডিজাইন করতেছি সেটা কি টাইপের বিল্ডিং, এর অকুপেন্সি ক্যাটাগরিটা আমাদেরকে নিজেদের প্রজেক্টের জন্য খুঁজে বের করতে হবে। আপনারা এই টেবিলটা রিড করলে দেখবেন যে আপনাদের বলা হচ্ছে যে বিভিন্ন ক্যাটাগরি বলা হয়েছে, যে হসপিটালের জন্য অকুপেন্সি ক্যাটাগরি 4, এরকমভাবে মানে বিভিন্ন ক্যাটাগরিতে অকুপেন্সি ক্যাটাগরিতে ভাগ করে দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে আমার বিল্ডিংয়ের জন্য আমার অকুপেন্সি ক্যাটাগরি হচ্ছে 2। এখন এই অকুপেন্সি ক্যাটাগরির আন্ডারে ইম্পর্টেন্স ফ্যাক্টরটা বের করতে হবে। সো অকুপেন্সি ক্যাটাগরি 1 এবং 2 এর জন্য ইম্পর্টেন্স ফ্যাক্টর হচ্ছে অন, তো সেটাই ব্যবহার করা হয়েছে, ইম্পর্টেন্স ফ্যাক্টর আই ইজ ইকুয়াল টু 1। এরপর আসতেছে সিসমিক ডিজাইন ক্যাটাগরি অফ বিল্ডিং, টেবিল 6.2.18। আমরা অলরেডি সাইট ক্লাস জানতে পারছি এবং অকুপেন্সি ক্যাটাগরি জানতে পারছি। সাথে সাথে আমরা জানি যে আমাদের সিসমিক জোন 1-এ, 2-এ না 3-এ না 4-এ, আমরা অলরেডি জানি যেটা আমাদের জোন 2। পাশাপাশি 2টা টেবিল আছে, অর্থাৎ এই অংশটুকু হচ্ছে কেবলমাত্র অকুপেন্সি ক্যাটাগরি 1, 2 এবং 3-এর জন্য। এর পাশের টেবিলটা হচ্ছে শুধুমাত্র অকুপেন্সি ক্যাটাগরি 4-এর জন্য। আমাদের বিল্ডিংটা হচ্ছে অকুপেন্সি ক্যাটাগরি 2 এর ভেতরে এবং জোন 2 এর ভেতরে, এবং সাইট ক্লাস হচ্ছে এসসি। সেক্ষেত্রে আমাদের সিসমিক ডিজাইন ক্যাটাগরি বিভিন্ন জায়গায় এটাকে এসডিসি হিসেবে বলবে,
সেটা হচ্ছে সি। রেসপন্স রিডাকশন ফ্যাক্টর আর, আমাদের প্রজেক্টের জন্য আর এর ভ্যালু বলা হচ্ছে IMRF 5, অর্থাৎ আর এর ভ্যালুটা হচ্ছে 5। প্রভিশন 8.3.2 তে গিয়ে আমরা দেখতে পাবো এখানে বলা হচ্ছে যে যদি SDC অর্থাৎ সিসমিক ডিজাইন ক্যাটাগরি ডি এর আন্ডারে হয় তাহলে ফ্রেমটা স্পেশাল সিসমিক হিসাবে ডিজাইন করতে হবে। যদি সেটা SDC সি মানে সিসমিক ডিজাইন ক্যাটাগরি সি এর আন্ডারে হয় তাহলে ইন্টারমিডিয়েট সিসমিক ডিটেইলিং করতে হবে। আমাদের অলরেডি আমরা জানতে পারছি যে আমাদের ডিজাইন এক্সাম্পলে SDC সি, আমাদের জন্য এটা দরকারি, এটা প্রয়োজন পড়বে। এরপরে আছে SDC বি এর জন্য অর্ডিনারি ডিটেইল। আমরা জানতে পারছি যে আমাদের SDC সি এর আন্ডারে ইন্টারমিডিয়েট সিসমিক ডিজাইন করতে হবে, ফ্রেম নিতে হবে আর কি। এরপরে বলতেছে যে টেবিল 6.2.19, টেবিল 6.2.19 রেসপন্স রিডাকশন ফ্যাক্টর, ডিফ্লেকশন অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর অ্যান্ড হাইট লিমিটেশন। অর্থাৎ আমাদের এখানে রেসপন্স রিডাকশন ফ্যাক্টর আর এর অনেকগুলো ভ্যালু দিয়ে আছে। তার মধ্যে আমরা চুজ করব যে আমাদের বিল্ডিংটা কোন ক্রাইটেরিয়ার আন্ডারে আসতেছে। এ হচ্ছে বিয়ারিং ওয়াল সিস্টেম, কোনো ফ্রেম হবে না, শুধু ওয়াল বিয়ারিং। বি হচ্ছে বিল্ডিং ফ্রেম সিস্টেম কিন্তু ব্রেসিং এবং শেয়ার অল থাকবে। সি হচ্ছে মোমেন্ট রেজিস্টিং ফ্রেম সিস্টেম, অর্থাৎ ফ্রেমে পুরোটা মোমেন্ট নিবে, কোনো শেয়ার অল থাকবে না। সি হচ্ছে ডুয়াল সিস্টেম, অর্থাৎ আমার শেয়ার অলও থাকবে এবং ফ্রেমও থাকবে, অর্থাৎ কলাম বিম। তবে এটা অবশ্যই বলা হচ্ছে এখানে স্পেশাল মোমেন্ট ফ্রেম। আর ই নাম্বার হচ্ছে এটাও ডুয়েল কিন্তু ইন্টারমিডিয়েট মোমেন্ট ফ্রেম। এই ই নাম্বার আর ডি নাম্বার এর যে অংশটা এখানে দেখছেন যে ডুয়াল সিস্টেম স্পেশাল মোমেন্ট ফ্রেমস ক্যাপাবল অফ রেজিস্টিং অ্যাট লিস্ট 25% অফ প্রেসক্রাইবড সিসমিক ফোর্স। এই বিষয়টা আমার চ্যানেলে অন্য একটা ভিডিওতে এক্সপ্লেন করা আছে। তবে আজকের আমাদের প্রবলেমের জন্য, সিসমিক ডিজাইনের জন্য আমরা ধরে নিচ্ছি যে আমাদের প্রজেক্টে কোনো শেয়ার অল নাই, শুধু এটা আরসিসি বিল্ডিং ফ্রেম, মোমেন্ট রেজিস্টিং ফ্রেম সিস্টেম একটা বিল্ডিং। সেক্ষেত্রে আমরা অলরেডি জানতে পারছি যে SDC সি এর জন্য ইন্টারমিডিয়েট এবং ইন্টারমিডিয়েট স্টিল ফ্রেম নয় আমাদের আরসিসি বিল্ডিং, ইন্টারমিডিয়েট রেইনফোর্স কনক্রিট মোমেন্ট ফ্রেম। সেক্ষেত্রে আমার আর এর ভ্যালু হচ্ছে 5। পাশাপাশি আমাদের আরও একটা বিষয় খেয়াল করতে হবে যে আমাদের হাইট লিমিট আছে কিনা। যদি হাইট লিমিট থাকে তাহলে আমাদেরকে অন্য মেথড ইউজ করতে হবে। আমাদের সিসমিক ডিজাইন ক্যাটাগরি সি এবং এখানে বলতেছে নো লিমিট। NL এবং NP, আমাদের এখানে NL এই পরিচয় দেওয়া আছে নিচে। NL নো হাইট রেস্ট্রিকশন আর NP হচ্ছে নট পারমিটেড। অর্থাৎ আমার যদি এখানে NP হতো তাহলে আমরা এই ইন্টারমিডিয়েট রেইনফোর্স কনক্রিট মোমেন্ট ফ্রেম ইউজ করতে পারতাম না। আমাদের লিমিট অনুযায়ী আমরা লিমিটটা চেক করে দেখতাম, অবশ্যই এখানে বলা থাকতো যে লিমিট কত দূর হবে, সেটা নিচে বলা আছে, আপনারা এটা একটু করে দেখবেন। তো আমরা রেসপন্স রিজেকশন ফ্যাক্টর আর এর ভ্যালু IMRF, ইন্টারমিডিয়েট মোমেন্ট রেজিস্টিং ফ্রেম 5, আর এর ভ্যালু 5। এখন হচ্ছে বিল্ডিং পিরিয়ড টি। আমরা আগে বলছি যে আমাদের সিএস এর ভ্যালু বের করার জন্য আমাদের টি এর বিল্ডিং পিরিয়ডটা জানতে হবে। এটার জন্য আমাদের টেবিল 6.2.20 এইখানে বলা হচ্ছে সেকশন 2.5.7.2 তে দ্য বিল্ডিং পিরিয়ড টি এর একটা ইকুয়েশন ইউজ করছে এখানে, ইকুয়েশন 6.2.38 সিটি HN টু দি পাওয়ার m। আমরা সিটি এর ভ্যালু এবং এম এর ভ্যালু দুটোই টেবিল 6.2.20 থেকে পাবো। HN হচ্ছে আমার বিল্ডিং এর হাইট, তবে এই হাইটটা অবশ্যই মিটারে থাকতে হবে, কারণ আমাদের
যে সিটি এবং এম এর ভ্যালুটা আমরা এখানে পুট করব সেটা হচ্ছে কেবলমাত্র যখন হাইটটা মিটারে হবে সেটার জন্য প্রযোজ্য, এই সিটি এর ভ্যালু এবং এম এর ভ্যালু। তো সেক্ষেত্রে আমাদের সিটি এর ভ্যালু এখন আমরা এই ইকুয়েশনে দিয়ে এম এর ভ্যালুগুলো, এম এর যে ভ্যালু আমাদের ডিজাইনের জন্য এম এর ভ্যালু হচ্ছে 0.9 এবং সিটি এর ভ্যালু হচ্ছে 0.0466। সিটি এর ভ্যালু এবং এম এর ভ্যালু বসে এবং এইচ এন মিটারে বসে আমরা টি এর যে ভ্যালুটা পাই সেটা হচ্ছে টি ইজ ইকুয়াল টু 1.433 সেকেন্ড। সয়েল ফ্যাক্টর এস, টেবিল 6.2.16। এখানে বলতেছে যে সয়েল ফ্যাক্টর এসি এর জন্য এস এর ভ্যালু হচ্ছে 1.15। আমরা দেখে আসছি যে আমাদের সিএস এর ভ্যালু বের করার জন্য টাইম পিরিয়ডের সাথে আর কিছু প্যারামিটার থাকে, সেগুলো হচ্ছে টিবি, টিসি এবং টিডি। তো আমরা এই টেবিল থেকেই এসসি এর এগেনস্টে যেমন এস এর ভ্যালু 1.15 পেয়েছি, তেমন টিবি, টিসি এবং টিডিরও ভ্যালু পাই। টিবির ভ্যালু হচ্ছে 0.20, টিসি এর ভ্যালু হচ্ছে 0.60 এবং টিডি এর ভ্যালু হচ্ছে 2। সিএস বের করার জন্য আমাদের যেসব প্যারামিটার প্রয়োজন হয় সেগুলো আমরা সবগুলো বের করে ফেলেছি। এখন আমরা সিএস অর্থাৎ নর্মালাইজড অ্যাক্সেলারেশন রেসপন্স স্পেকট্রাম সিএস বের করার জন্য আমাদেরকে যে 4টা ইকুয়েশন বলা হয়েছিল আমরা এখন দেখব যে আমাদের কোন ইকুয়েশনটা ব্যবহার করতে পারবো আমরা। সেক্ষেত্রে আমাদের টি এর ভ্যালু হচ্ছে 1.433 আর টিডির ভ্যালু হচ্ছে 2। এর মানে হচ্ছে যে আমাদের টি এর ভ্যালু টিডির থেকে ছোট এবং টিবি এবং টিসির মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে 0.6 অর্থাৎ টিসি। তো সেই ক্ষেত্রে আমার টি এর ভ্যালুটা টিসির থেকে বড় এবং টিডি এর থেকে ছোট, টিসি থেকে বড় এবং টিডি থেকে ছোট। সেক্ষেত্রে আমরা যদি দেখি টিসি থেকে বড় এবং টিডি থেকে ছোট টি এর জন্য ইকুয়েশন সিএস এর ইকুয়েশনটা হচ্ছে 2.5s ইটা টিসি ডিভাইডেড বাই টি। এখানে আমাদের এস এর ভ্যালু জানা 1.15, টিসির ভ্যালু আমরা জানি, টি এর ভ্যালু আমরা জানি, যেটা আমাদের কাছে আননোন সেটা হচ্ছে ইটা। ইটার ভ্যালু সম্পর্কে বলা হচ্ছে পরের পেজে যে ড্যাম্পিং কারেকশন ফ্যাক্টর এর ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 1। সেটা কখন? যখন আমাদের ড্যাম্পিং রেশিও হচ্ছে 5% ড্যাম্পিং, ভিসকাস ড্যাম্পিং এর জন্য ইটার ভ্যালু হচ্ছে 1। তবে এখানে একটা কন্ডিশন দেওয়া আছে যে ইটার ভ্যালু আমরা চাইলে ফর্মুলা দিয়ে বের করতে পারি, কিন্তু সেটা 0.55 এর সমান হতে হবে কিংবা এর চেয়ে বড় হতে হবে, এর চেয়ে ছোট হতে পারবে না। তো আমরা আমাদের ইকুয়েশনের জন্য ইটার ম্যাক্সিমাম ভ্যালু 1 সেটা নিয়ে আমরা দেখি যে সিএস এর আমাদের ভ্যালুটা কত আসতেছে। ইকুয়েশনে আমার টিএস, টি এবং ইটা 2.5s সবগুলো ভ্যালু বসাই দিয়ে আমরা পাচ্ছি যে সিএস এর ভ্যালু হচ্ছে 1.204। সিএস এর ভ্যালুটা প্রয়োজন পড়তেছে আমাদের বেড শেয়ার কোএফিসিয়েন্ট এস এ বের করার জন্য। সেক্ষেত্রে এস এ ইজ ইকুয়াল টু 2/3 জেড আই বাই আর ইন্টু সিএস। আমরা জেড এর ভ্যালু অলরেডি জানি 0.2, আই এর ভ্যালু আমরা অলরেডি জানি 1, আর এর ভ্যালু আমরা বের করেছি 5, কিছুক্ষণ আগে আমরা সিএস এর ভ্যালুটা বের করেছি। এস এর ভ্যালুটা আসতেছে 0.03211। সেকশন 2.5.4.3 তে গেলে আমরা দেখতে পাই যে এস এর যে আমরা ভ্যালুটা বের করেছি সেটার জন্য এখানে কন্ডিশন বলা হচ্ছে যে এস এর ভ্যালুটা কখনোই 0.67 বিটা জেড আই এস এর চেয়ে ছোট হতে পারবে না, অর্থাৎ এটা হচ্ছে আমার লিমিট। কোনো রকমভাবে যদি আমাদের এস এর ভ্যালুটা এই ইকুয়েশন থেকে যে ভ্যালুটা পাবো সেটার চেয়ে ছোট হয়ে যায় তাহলে আমাদেরকে মিনিমাম ভ্যালু হিসাবে এটাই নিতে হবে। কিংবা সেম এস এর জন্য আবার মানে আরও একটি কন্ডিশন দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে সেকশন 2.5.7.1 এ যে এই এস এর ভ্যালুটা 0.06 এসডিএস আই এর চেয়ে ছোট হতে পারবে না। বেসিক্যালি এই দুইটা সেম, তবে এইটা হচ্ছে আমাদের এক্সাম্পল থেকে যে প্যারামিটারগুলো পাই সেটার ডাটা, আর এটা হচ্ছে আমরা টেবিল থেকে দেখব। এসডিএস এর ভ্যালুটা জানার জন্য
আমাদেরকে অ্যাপেন্ডিক্স সিতে যেতে হবে। অ্যাপেন্ডিক্স সি এর 4 নম্বর টেবিল, যেটা টেবিল 6.3.4, এখানে এসডি এর ভ্যালু দেওয়া আছে। আমাদের সয়েল টাইপ এসসি এবং জোন 2 এর জন্য আমরা এসডিএস এর ভ্যালুটা পাই 0.383। সেক্ষেত্রে আমরা যদি 0.67 বিটা ZISA, বিটার ভ্যালু এখানে দেওয়া আছে 0.15 এবং জেড এর ভ্যালু আমরা জানি, আই এর ভ্যালু আমরা বের করেছি, এস এর ভ্যালু আমরা বের করছি। এই কোয়েশ্চেন থেকে আমরা যে ভ্যালুটা পাই এবং কিছুক্ষণ আগে আমরা এসডিএস এর ভ্যালুটা বের করলাম 0.383, সেটার সাথে 0.606 এবং আই গুণ দিলে আমরা এই দুইটা ভ্যালু সেম পাবো। অর্থাৎ যে কন্ডিশনটা বলা হয়েছে দুইটা, সেটা একই, রেজাল্ট আমাদের একই আসবে। আমরা এক্সাম্পলে গিয়ে দেখি যে আমাদের যদি আমরা 0.067 বিটা ZIS এর সবগুলো প্যারামিটারের ভ্যালুগুলো বসাই, তাহলে আমাদের ফলাফলটা আসে হচ্ছে 0.023115, যেটা এস এর ভ্যালু হচ্ছে কম, অর্থাৎ আমরা এস এর ভ্যালু 0.03211 ব্যবহার করব। এখন বেড শেয়ারের জন্য আরো একটি যে প্যারামিটার লাগে সেটা হচ্ছে ডাব্লিউ, অর্থাৎ হচ্ছে টোটাল সিসমিক ওয়েট। আমরা জানি যে আমাদের ফ্লোরের উইথ হচ্ছে 40 মিটার, লেন্থ হচ্ছে 60 মিটার, নাম্বার অফ ফ্লোর হচ্ছে 15 এবং ডাব্লিউ আমরা 200 PSF বের করেছি। সবগুলো আমরা বের করে রাখছি। সেক্ষেত্রে আমাদের টোটাল যে সিসমিক ওয়েটটা হবে, অর্থাৎ প্রতিটা ফ্লোরে যে পরিমাণ আমার সিসমিক লোড আছে তার সমষ্টি। কারণ আমরা যদি বের করি যে আমাদের একটা ফ্লোরে কি পরিমাণ সিসমিক লোড আছে, তাহলে আমাদের পার ফ্লোরে অলরেডি আমরা 200 PSF লোড সিসমিক লোড বের করে রাখছি। সেটা যদি আমরা বিল্ডিংয়ের উইথ এবং ফ্লোরের উইথ এবং লেন্থ দিয়ে গুণ করি, এরিয়া দিয়ে গুণ করি, তাহলে আমরা প্রতি ফ্লোরে কি পে লোড পাই। আমাদের ডিজাইন এক্সাম্পলে বি এর ভ্যালুটা মিটারে দেওয়া আছে, আমরা ফিটে কনভার্ট করে নিয়েছি। এল এর ভ্যালু মিটারে দেওয়া আছে, আমরা ফিটে কনভার্ট করে নিয়েছি। ডাব্লুর বারে 200 PSF দেওয়া আছে, সুতরাং আমরা একটা ফ্লোরের জন্য ডাব্লুর ভ্যালু পেয়ে যাই। এখন আমাদের ফ্লোর সংখ্যা হচ্ছে 15টা, বা আমরা যদি এন এর ভ্যালু 15 দেই, তাহলে আমরা টোটাল সিসমিক লোডটা পাই হচ্ছে 58125 কিপ। আবার যদি আমরা এই 58125 কে 15 দ্বারা ভাগ করি, তাহলে আমরা পার ফ্লোরে লোডটা পাই, অর্থাৎ প্রতি ফ্লোরে আমার কত করে সিসমিক লোড আছে। এটা আপনারা নর্মাল ক্যালকুলেশন আপনাদের মতো করে ব্যবহার করে নেবেন। আমার বিল্ডিং এর প্রতিটা ফ্লোরের জন্য সিসমিক ওয়েট সমান, সেক্ষেত্রে আমার ক্যালকুলেশনটা খুবই সিম্পল হয়েছে। আপনাদের যদি প্রতি ফ্লোরের লাইভ লোড বা ডেড লোড যেগুলো ছিল আলাদা আলাদা হয়, তাহলে আপনাদের প্রত্যেকটা ফ্লোরের জন্য আলাদা আলাদাভাবে ডাব্লু এবং সেগুলোর প্রত্যেকটা ফ্লোরের ডাব্লু এর সমষ্টি হবে টোটাল সিসমিক ওয়েট, ক্যাপিটাল ডাব্লু। এখন বেড শেয়ার ভি ইকুয়াল টু, আমরা এসএ এর ভ্যালু জানি, ডাব্লুর ভ্যালু জানি, আমরা এই সব প্যারামিটারে এসএ এবং ডাব্লু এর ভ্যালু বসালে আমরা বেড শেয়ার পাই 1866 কিপ। এখন আমাদের এই বেড শেয়ারকে ভার্টিক্যালি ডিস্ট্রিবিউটেড করতে হলে আমাদের সেকশন 2.5.7.4 এ দেয়া ইকুয়েশনটা ইউজ করতে হবে। সেকশন 2.5.7.4 এ বলতেছে ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন অফ ল্যাটারাল ফোর্সেস এফ ইজ ইকুয়াল টু ভি ডাব্লিউ এক্স এইচ এক্স টু দি পাওয়ার কে ডিভাইডেড বাই সামেশন অফ ডাব্লিউ আই এইচ আই টু দি পাওয়ার কে। এখানে এক্স এবং আই বুঝাচ্ছে আর কি, বা এফ এক্স, অর্থাৎ আমি যখন ফার্স্ট ফ্লোরের জন্য ল্যাটারাল ফোর্স বের করব, তখন আমার ডাব্লু যে সিসমিক লোডটা সেটা হচ্ছে শুধু ফার্স্ট ফ্লোরের, এইচ এক্স হচ্ছে ফার্স্ট ফ্লোরের কিউমুলেটিভ হাইট, এবং কে এর পরিচয় বলতেছে এখানে, এটা ফ্যাক্টর কে ইজ ইকুয়াল টু 1 যখন আমার বিল্ডিং এর পিরিয়ড টি 0.5 সেকেন্ডের চেয়ে ছোট কিংবা সমান। আবার কে ইজ ইকুয়াল টু 2 যখন আমার স্ট্রাকচারাল পিরিয়ড টি এর ভ্যালু 2.5 সেকেন্ডের চেয়ে বড় বা সমান। এখন আমাদের ডিজাইন এক্সাম্পলে টি এর ভ্যালু আসছে 1.433 সেকেন্ড। সেক্ষেত্রে আমাদেরকে লিনিয়ার ইন্টারপোলেশন করতে হবে। আমরা এই ইকুয়েশনের মাধ্যমে
যখন আমাদের কে এর ভ্যালু 1 তখন টি এর ভ্যালু 0.5, কে ইজ ইকুয়াল টু 2 তখন আমাদের টি এর ভ্যালু 2.5। এখন টি ইজ ইকুয়াল টু যখন 1.433 যেটা আমাদের, সেক্ষেত্রে আমাদের কে এর ভ্যালুটা এই ইকুয়েশনের মাধ্যমে আমরা বের করতে পারি। এখন নিচে এই এফ এক্স এর ইকুয়েশনে নিচে যে আমাদের অংশটা ব্যবহার হয়েছে, এটা হচ্ছে যে আমাদের প্রতিটা ফ্লোরের এগেনস্টে যে আমরা ডাব্লিউ এক্স টু দি পাওয়ার ডাব্লিউ এক্স এইচ এক্স টু দি পাওয়ার কে পেয়েছি তার সমষ্টি। অর্থাৎ আমি যদি ফ্লোরগুলোকে ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর হিসাবে বলি, তাহলে ফার্স্ট ফ্লোরের জন্য ডাব্লিউ ওয়ান এইচ ওয়ান টু দি পাওয়ার কে প্লাস ডাব্লিউ টু এইচ টু টু দি পাওয়ার কে প্লাস ডাব্লিউ থ্রি এইচ থ্রি টু দি পাওয়ার কে, এরকম একটা সমষ্টি। এভাবে 15 জন্য ডাব্লিউ প্লাস ডাব্লিউ 15 এইচ 15 টু দি পাওয়ার কে। তো এটা হচ্ছে একটা সামেশন। আর উপরের এই অংশটা হচ্ছে প্রতি ফ্লোরের ভ্যালু, অর্থাৎ ডাব্লিউ এক্স বলতে আমি থার্ড ফ্লোরের জন্য যে ফ্লোরে যে লোডটা আছে সিসমিক, আর এইচ থ্রি অর্থাৎ থার্ড ফ্লোরের কিউমুলেটিভ হাইট টু দি পাওয়ার কে ইনটু হচ্ছে বেড শেয়ার। এইটা করলে আমরা প্রতিটা ফ্লোর, যখন থার্ড ফ্লোরের ল্যাটারাল ফোর্স বের করব, তখন আমরা শুধুমাত্র থার্ড ফ্লোরের জন্য এফ থ্রি ইজ ইকুয়াল টু আমরা ভ্যালু পেয়ে যাবো। আমরা এক্সাম্পলে গেলে আমরা এটা বিস্তারিত আসলে বুঝতে পারবো। এই টেবিলে বলতেছে যে সরি, প্রতিটা স্টোরির জন্য, অর্থাৎ আমাদের এখানে ডিজাইনে আমাদের 15টা স্টোরি ছিল, প্রতিটা স্টোরির জন্য আমরা প্রতিটা ফ্লোরে যে সিসমিক লোডটা পাই সেটা, আমার যেহেতু প্রতিটা ফ্লোরে সিসমিক লোড সমান, এই জন্য একই ভ্যালু ব্যবহার করা হয়েছে। আপনাদের যদি বিভিন্ন ফ্লোরে বিভিন্ন রকমের লোড আসে, তাহলে সেক্ষেত্রে আপনারা প্রত্যেকটা ফ্লোর হাইটে যে লোডটা আপনারা ব্যবহার করবেন সেটা এখানে ব্যবহার করবেন। আমরা জানি যে প্রত্যেকটা ফ্লোরের হাইট 3 মিটার, যেটা ফিটে কনভার্ট করলে 9.84 ফিট হয়। এবং আমাদের এই এইচ এক্স এর ভ্যালুর জন্য আমরা অলরেডি বলছি যে আমাদের এইটা এইচ এক্সটা হচ্ছে কিউমুলেটিভ হাইট, অর্থাৎ 0 থেকে প্রতিটা ফ্লোরের হাইট। তো কিউমুলেটিভ হাইট বের করার জন্য আমরা জানি যে ফার্স্ট ফ্লোরের হাইট হচ্ছে 9.84 ফিট, সেকেন্ড ফ্লোরের হাইট হচ্ছে 0 থেকে 19.68 ফিট। আমরা কিউমুলেটিভ হাইট বের করার কীভাবে বের করতে জানি, এরপরও আমি বলতেছি যে আমরা আগের এই 9.84 সাথে আমরা পরবর্তী ফ্লোরের হাইটটা অ্যাড করলে সেই ফ্লোরের কিউমুলেটিভ হাইটটা পাই। আবার যদি আমরা 19.68 সাথে এর পরবর্তী ফ্লোরের হাইটটা যোগ করি, তাহলে সেই ফ্লোরের মানে থার্ড ফ্লোরের কিউমুলেটিভ হাইটটা পাই। কে এর ভ্যালু আমরা অলরেডি বের করে ফেলেছি 1.48, অ্যান্ড এইচ এক্স টু দি পাওয়ার কে, অর্থাৎ কিউমুলেটিভ হাইটের সাথে পাওয়ার হিসাবে কে, তাহলে 9.84 টু দি পাওয়ার 1.48, একইভাবে 19.68 সাথে 1.48 পাওয়ার হিসাবে, আবার 29.52 টু দি পাওয়ার 1.48, এভাবে কিউমুলেটিভ প্রতিটা ফ্লোরের কিউমুলেটিভ হাইটের সাথে কে এর ভ্যালু পাওয়ার হয়ে আসবে। এরপরে হচ্ছে যে আমরা ইকুয়েশনে দেখছিলাম যে ইকুয়েশনটা ছিল সেকশন 2.5.7.4 এ, ওখানে উল্লেখ ছিল যে এইটা আমি বলছিলাম যে সামেশন লাগবে। এটা আমি এখন ব্যাখ্যা করব যে আমরা জানি যে ডাব্লিউ এক্স এর ভ্যালু আমরা এখান থেকে পাই, এইচ এক্স টু দি পাওয়ার কে এর ভ্যালু আমরা পাইছি। এটার জন্য আমরা এই দুইটা মাল্টিপ্লাই করলে আমরা এই ভ্যালুটা পাই। বাট এখানে যে সামেশন অফ বলতেছে, অর্থাৎ এই প্রত্যেকটা ফ্লোরের ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর থেকে 15 ফ্লোর পর্যন্ত প্রত্যেকটা ফ্লোরের সাম করলে যে ভ্যালুটা পাই সেটা হচ্ছে এটা। বেড শেয়ারের ভ্যালু আমরা অলরেডি জানি, ভি ইজ ইকুয়াল টু 1866 কিপ। এখন ফর্মুলা অনুযায়ী আমরা জানি যে ভি ইন্টু, অর্থাৎ 1866 কিপ ইন্টু ভি ইন্টু ডাব্লিউ এক্স
ইন্টু এইচ এক্স টু দি পাওয়ার কে ডিভাইডেড বাই হচ্ছে এটা। আবার সেকেন্ড ফ্লোরের জন্য ল্যাটারাল ফোর্স যেটা, সেটা হচ্ছে ভি ইন্টু ডাব্লিউ এক্স ইন্টু এইচ এক্স টু দি পাওয়ার কে, সরি এটা ডিভাইডেড বাই হচ্ছে এই টোটালটা। এভাবে করে আমরা প্রত্যেকটা ফ্লোরের এগেনস্টে আমরা ল্যাটারাল ফোর্সটা পেয়ে যাই। এবং আমরা আর্থকোয়েক এর অ্যানালাইসিস থেকে জানি যে ল্যাটারাল ফোর্স ফার্স্ট ফ্লোরে কম থাকে এবং ম্যাক্সিমাম থাকে হচ্ছে টপ ফ্লোরে। তো ওইভাবে আমরা ভ্যালুটা ঠিক করে নিতে পারি। সেক্ষেত্রে আমরা যদি ফোর্সটাকে স্টোরি হাইটের এগেনস্টে ড্র করি, তাহলে আমাদের দেখা যাচ্ছে যে আমার ফার্স্ট ফ্লোরের হাইট হচ্ছে 5 কিপ, এভাবে 15 কিপ, এবং একদম বাড়তে বাড়তে 15 ফ্লোরে গিয়ে আমার 284 কিপ, যেটা ফ্লোর বিভিন্ন ফ্লোরের এগেনস্টে বিভিন্ন ল্যাটারাল ফোর্স পুট করে আমরা একটা গ্রাফ পাই। যদি আমার গ্রাফে কে এর ভ্যালু 1 হতো, তাহলে এটা একটি স্ট্রেট লাইন হতো। যেহেতু আমার কে এর ভ্যালু এখানে হচ্ছে 1.48, তাই এই গ্রাফটা একটু ওভাল শেপে আসছে। তো এইভাবে আমরা বেস শেয়ারকে ভার্টিক্যালি ডিস্ট্রিবিউটেড করে ল্যাটারাল প্রত্যেকটা ফ্লোর হাইটে ল্যাটারাল ফোর্স গুলো বের করতে পারি, আর্থকোয়েকের ল্যাটারাল ফোর্সগুলো বের করতে পারি, যেটা আমরা বিএনবিসি 2017-তে বলতেছি হরিজন্টাল আর্থকোয়েক লোডিং ইএইচ। আমরা একটা টেবিল মিস দিয়ে আসছি, এই টেবিলটা, সেটা হচ্ছে যখন আমরা অ্যানালাইসিস করি কোনো অ্যানালাইটিক্যাল সফটওয়্যারের মাধ্যমে, সেটা ইট্যাপসও হতে পারে, স্ট্যাটপ্রো হতে পারে, এবং সেটার জন্য যদি আমরা কোনো কোড চুজ করে দেই, যেমন বিএনবিসি 2017-র জন্য আমাদের সিমিলার টু কোড হচ্ছে ASC 710 কিংবা ASC 705। তো সেক্ষেত্রে আমরা যদি কোড চুজ করে অ্যানালাইসিস করি, আর্থকোয়েক অ্যানালাইসিস করি বিল্ডিংয়ের সফটওয়্যারের মাধ্যমে, তাহলে আমাদের সফটওয়্যারে আরও কিছু ডাটা চাই, যে ডাটাগুলো হচ্ছে SS, S1, FA, FB, SDS, SD1। এই ডাটাগুলো আমরা পাবো অ্যাপেন্ডিক্স সিতে। অ্যাপেন্ডিক্স সিতে 5টা টেবিল রয়েছে। এই প্রত্যেকটা টেবিলের থেকে আমরা আমাদের জোনের এগেনস্টে এবং সয়েল টাইপের এগেনস্টে আমরা আমাদের ভ্যালুগুলো পেয়ে যাব। যেমন S1 এর জন্য আমাদের ভ্যালু হচ্ছে জোন 2 এর এগেনস্টে 0.2 এবং 0.5 এবং 0.2। FA এর ভ্যালু হচ্ছে সয়েল টাইপ SC এবং জোন 2 এর এগেনস্টে 1.15। FA এর ভ্যালু হচ্ছে SC এবং জোন 2 এর এগেনস্টে 1.725। SDS এর ভ্যালু আমরা এর আগে বের করেছি, SC এবং জোন 2 এর এগেনস্টে 0.383। SD1 এর ভ্যালু জোন 2 এর এগেনস্টে SC এর জন্য 0.23। তো এই সবগুলো ভ্যালু আমাদের সফটওয়্যার ইনপুটের জন্য প্রয়োজন হয়। তো সে ইনপুট ভ্যালুগুলো আমরা কোথা থেকে পাবো আমরা দেখলাম। এখন অনেক সময় আমরা ইউজার ডিফাইন করে থাকি, ইট্যাপসে বিশেষ করে, যখন আমরা আর্থকোয়েকের লোডটা ইউজার ডিফাইন করে বের করতে চাই, অর্থাৎ কোনো কোড ইউজ না করে, তবে সফটওয়্যারে আমাদের যে দুইটা ভ্যালু রিকোয়ার করে, সেটা হচ্ছে একটা হচ্ছে বিল্ডিং হাইট এক্সপোনেন্ট কে এবং একটা হচ্ছে বেস শেয়ার কোএফিসিয়েন্ট SA। তখন ইউজার ডিফাইনের জন্য আমাদের SA এবং কে এর ভ্যালু দিয়ে অ্যানালাইসিস করলেও আমরা সেম ভ্যালুই পাবো। সাথে আমরা যদি ASC 010 কোড ইউজ করে সবগুলো প্যারামিটার যেগুলো রিকোয়ার্ড, সেগুলো সবগুলো প্যারামিটার দিয়ে ইউজ করে আমরা বেস শেয়ারের একই ভ্যালু পাবো এবং ল্যাটারাল ফোর্সেরও একই ভ্যালু পাবো। মানে এতক্ষণ আমরা পুরো যে ক্যালকুলেশনটা করলাম সেটা হচ্ছে হরিজন্টাল আর্থকোয়েক লোডিং এর জন্য, অর্থাৎ ল্যাটারাল ফোর্সটাকে আমরা বলতেছি হরিজন্টাল আর্থকোয়েক লোডিং। কোড আমাদেরকে বলে দিচ্ছে যে যখন আমাদের কোনো ওয়েভ আসে, আর্থকোয়েকের ওয়েভ আসে, তাহলে প্রতিটা ওয়েভের ভিতরে যে ফোর্সের যে ইউনিট কম্পোনেন্টটা থাকে, সে ফোর্সের যে ইউনিট পার্টিকেলটা থাকে বা ইউনিট লোডটা থাকে, সেটার দুইটা কম্পোনেন্ট আছে, একটা হচ্ছে হরিজন্টাল কম্পোনেন্ট আর একটা ভার্টিক্যাল কম্পোনেন্ট। আমার ওয়েভটা আসতেছে এবং প্রতিটা ওয়েভের ইউনিট ফোর্সে দুইটা কম্পোনেন্ট। এখন আমরা হরিজন্টাল কম্পোনেন্টটা ল্যাটারাল ফোর্স হিসেবে বলতেছি। এখন ভার্টিক্যাল কম্পোনেন্টটা সেকশন 2.5.13 বলে দিচ্ছে এখানে আর্থকোয়েক অ্যান্ড ইফেক্টস অফ লোড কম্বিনেশনস, অর্থাৎ আমাদের
বিএনবিসি 2017-তে যে লোড কম্বিনেশনগুলো উল্লেখ আছে 2.7.3 সেকশনে, সেখানে লোড কম্বিনেশন 5 এবং লোড কম্বিনেশন 7টা হচ্ছে আর্থকোয়েকের জন্য। সেই লোড কম্বিনেশনে যে ইটা উল্লেখ আছে সেটা হচ্ছে হরিজন্টাল কম্পোনেন্ট অফ আর্থকোয়েক এবং ভার্টিক্যাল কম্পোনেন্ট অফ আর্থকোয়েকের সমষ্টি। এবং এই 7 নম্বর কম্বিনেশনে বলতেছে যে ইটা ইউজ করা হয়েছে আর্থকোয়েকটা, অর্থাৎ টোটাল সিসমিক লোডটা, সেটা হচ্ছে হরিজন্টাল আর্থকোয়েক এবং থেকে ভার্টিক্যাল আর্থকোয়েকের বিয়োগফল, অর্থাৎ হরিজন্টাল এবং ভার্টিক্যালের সাবট্রাকশন। আমরা হরিজন্টাল আর্থকোয়েক লোডিং তো সম্পর্কে আমরা সেকশন 2.5.13.1-এ পেয়ে যাব, যেটা নিয়ে আমরা এতক্ষণ ক্যালকুলেশন করছি। এখানে দুইটা বিষয় আছে যেটা আমি পরবর্তীতে আলোচনা করব। এখন আমরা ভার্টিক্যাল আর্থকোয়েক লোডিং সম্পর্কে জানব। ভার্টিক্যাল আর্থকোয়েক লোডিং সম্পর্কে জানার আগে আমরা এইখানে যে লোড কম্বিনেশন 5 এবং লোড কম্বিনেশন 7 সম্পর্কে জানলাম, এখানে যে হরিজন্টাল আর্থকোয়েকের কম্পোনেন্ট এবং মানে আর্থকোয়েকের হরিজন্টাল কম্পোনেন্ট এবং আর্থকোয়েকের ভার্টিক্যাল কম্পোনেন্টের সাম দেখানো হয়েছে, এটা কিন্তু অ্যালজেব্রিক কোনো সামেশন না। যেহেতু আমার দুই লোডের ডিরেকশন দুই রকম, সেক্ষেত্রে আমাদের লোডগুলো বের করে এনে দেন এগুলোকে সামেশন করতে হবে কিংবা সাবট্রাকশন করতে হবে। আমরা লোড কম্বিনেশন 7টা দেখে আসতে পারি। লোড কম্বিনেশন 7 এবং 5 এর জন্য 1.2 ডেড লোড প্লাস আর্থকোয়েক লোড প্লাস লাইভ লোড, 7 এর জন্য 0.9 আর্থকোয়েক লোড। এই আর্থকোয়েক লোডের ভেতরে আমার ভার্টিক্যাল কম্পোনেন্ট এবং হরিজন্টাল কম্পোনেন্ট আছে, এবং এই আর্থকোয়েক লোডের ভিতরে ভার্টিক্যাল কম্পোনেন্ট এবং হরিজন্টাল কম্পোনেন্ট আছে। এখন আমরা যখন ভার্টিক্যাল আর্থকোয়েক লোডিং সম্পর্কে জানতেছি, সেটাকে আমরা ইভি দ্বারা ডিনোট করতেছি। ইভি ইজ ইকুয়াল টু AH ইন্টু ডেড লোডের 50%। ডেড লোড তো আমি জানি, এখানে বলতে হচ্ছে ইফেক্ট অফ ডেড লোড। ডেড লোডের ইফেক্ট বলতে আমরা এর ভিতরে ফ্লোর ফিনিশ, পার্টিশন ওয়াল কিংবা অন্যান্য ম্যাটেরিয়ালসের যে ডেড লোড, বিল্ডিংয়ের নিজস্ব সেলফ ওয়েট, সেই ডেড লোডটা মিন করতেছে। আর এইচ হচ্ছে এক্সপেক্টেড হরিজন্টাল পিক গ্রাউন্ড অ্যাক্সিলারেশন। এইচ এর ফর্মুলা দেয়া আছে, এটার হচ্ছে এইচ ইজ ইকুয়াল টু 2/3 ZS। জেড এর ভ্যালু আমরা অলরেডি জানি, জেড ইকুয়াল টু 0.2 ঢাকার জন্য। এস এর ভ্যালু আমরা বের করেছি, সাইড ফ্যাক্টর 1.15। এর সাথে 2/3 মাল্টিপ্লাই করলে আমরা এইচ এর যে ভ্যালুটা পাই সেটা হচ্ছে 0.153। এর 50% ইন্টু ডেড লোড। আমরা ধরে নিচ্ছি যে ভার্টিক্যাল আর্থকোয়েক লোডিং ইভি ইজ ইকুয়াল টু ল্যামডা ডি। ডি এখানে ডেড লোড, আমরা বিল্ডিং এ যে ডেড লোডটা পাই, আর ল্যামডা ইজ ইকুয়াল টু তাহলে হচ্ছে 0.50 AH। এখন এইচ এর ভ্যালু 0.153 সাথে এর 50% 0.50 মাল্টিপ্লাই করলে আমরা ল্যামডা এর ভ্যালুটা পাই 0.0767। তো আমাদের ডিজাইন এক্সাম্পলের জন্য আমরা ইভি এর ভ্যালুটা পাই 0.0767 ইন্টু ডেড লোড। এখন আমরা এটা করেছি কেন? কারণ আমরা লোড কম্বিনেশনের সাথে আমরা একটা ফ্যাক্টর গুণ দেই এলআরএফডি ডিজাইনের জন্য। যেমন আমরা যদি 1.2 ডেড লোড দেই, তাহলে আমরা ডেড লোডের সাথে ফ্যাক্টরটা 1.2 পাচ্ছি। কখনো আমরা ডেড লোডের সাথে ফ্যাক্টর হিসেবে 0.9 পাচ্ছি। এখন সেগুলো ডেড লোড এবং লাইভ লোডের সাথে। আর্থকোয়েকের সাথে আমরা পারতেছি হরিজন্টাল যদি 100% হয়। অ্যান্ড ভার্টিক্যাল আর্থকোয়েকের জন্য ভার্টিক্যাল আর্থকোয়েকের জন্য আমরা ডেড লোডের সাথে ফ্যাক্টর হিসেবে এটা পাচ্ছি। আর এই ডেড লোডের ভিতরে আমার ফ্লোর ফিনিশ, পার্টিশন ওয়াল সবগুলোই ইনক্লুডেড। তো আমরা যখন অ্যানালাইটিক্যাল সফটওয়্যারে কম্বিনেশনগুলো পুট করব, তখন আমরা ডেড লোডের সাথে ফ্যাক্টর হিসাবে এটাকে গুণ করে দেবো, যেটা মিন করবে ইফি। আমরা কম্বিনেশনটা যদি রিড করি, লোড কম্বিনেশন 5 কে যদি আমরা সিম্পলিফাই করি, তাহলে 1.2 ডেড লোড প্লাস লাইভ লোড প্লাস আর্থকোয়েক লোড। এখন আমাদের আর্থকোয়েকের ডিরেকশন দুইটা হতে পারে, একটা হচ্ছে এক্স ডিরেকশনে আর আরেকটা হচ্ছে এর নর্মালে, অর্থাৎ 90 ডিগ্রিতে ওয়াই ডিরেকশনে।
আর্থকোয়েক এক্স ইএক্স এবং আর্থকোয়েক ওয়াই ইওয়াই। কারণ ইএক্স এর আবার দুইটা থাকতে পারে, একটা হচ্ছে যখন ইএক্স পজিটিভ এবং ইএক্স নেগেটিভ। ওয়াই এর ক্ষেত্রেও তাই, যখন ওয়াই একবার পজিটিভ ওয়াই একবার নেগেটিভ। আমাদের লোড কম্বিনেশনটা লক্ষ্য করলে দেখবো যে 1.2 ডেড লোড প্লাস 1 প্লাস লাইভ লোড, এইটুকু আমাদের ঠিক আছে। ই ইজ ইকুয়াল টু আমাদের এই অংশটুকু, এর মধ্যে আমরা অলরেডি জানি যে ল্যামডা ডি ইজ ইকুয়াল টু ইভি, অর্থাৎ তাহলে এই অংশটুকু হচ্ছে ভার্টিক্যালে, বাকি থাকে এই অংশটুকু হচ্ছে হরিজন্টাল ইএইচ এর। এক্স এবং ওয়াই যদি হরিজন্টাল অ্যাক্সিস হয় তাহলে এই অংশটুকু আমাদের হরিজন্টাল আর্থকোয়েকেরই কম্পোনেন্ট মিন করতেছে। এখন আমরা দেখতেছি যে এই ল্যামডা ডিটা মানে ইভি ভার্টিক্যাল যেটা কম্পোনেন্ট সেটা পজিটিভ আকারে আছে হরিজন্টালের সাথে। এখন আমরা একটা টপিক ছেড়ে আসছিলাম, সেটা সেকশন 2.5.13.1 এ হরিজন্টাল আর্থকোয়েক লোডিং ইএইচ। এইখানে দুইটা টপিক ছিল, সেটা বলতেছে যে আগে আমরা যখন আর্থকোয়েকের অ্যানালাইসিস করছি তখন যে ডিরেকশনে আমরা আর্থকোয়েক অ্যানালাইসিস করছি, আমরা আর্থকোয়েকের ল্যাটারাল ফোর্সটা শুধু সেই ডিরেকশনের এগেনস্টে নিয়েছি কম্বিনেশনে। কিন্তু এই কোডের এই সেকশনে বলতেছে যে যখন আমাদের আর্থকোয়েক লোড এক্স ডিরেকশনে হবে তাহলে আমরা ইএক্স এর ভ্যালু 100% নিব, কিন্তু তার নর্মালে যে অপোজিট আরেকটা ডিরেকশন থাকতেছে বা ওয়াই ডিরেকশন, তার 30% আমরা নিব, এবং সেটা কম্বিনেশনে একবার পজিটিভ হয়ে আসবে একবার নেগেটিভ হয়ে আসবে। এর মানে হচ্ছে যে আমার শুধু পজিটিভ ইএক্স এর জন্য আমাদের দুইটা কম্বিনেশন বের হবে। এখন যখন আবার নেগেটিভ ইএক্স তখন আরও দুইটা কম্বিনেশন বের হবে। একই রকমভাবে আমার ওয়াই ডিরেকশনও হবে। আমরা এক্সাম্পল দিয়ে বুঝতে পারবো কম্বিনেশনটা, যে যখন আমার এইটুকু তো 1.2 ডেড লোড প্লাস লাইভ লোড, আর্থকোয়েকের এই অংশে আমার যখন আমি ইএক্স নিচ্ছি তখন আমার ইএক্স এর 100% এবং ইওয়াই এর 30%। যেহেতু ইএক্স এর নর্মালে যে ইয়াটা আছে ডিরেকশনটা আছে সেটা হচ্ছে ইওয়াই, তাহলে ইওয়াই আর্থকোয়েকে 30% নিতে হবে। একই রকমভাবে এটা একবার পজিটিভ নিতে হবে একবার নেগেটিভ নিতে হবে পজিটিভ ইএক্স এর জন্য। নেগেটিভ ইএক্স এর জন্য আমার নেগেটিভ ইএক্স এর 100%, সাথে অপোজিট যে ডিরেকশনটা থাকতেছে ওয়াই ডিরেকশন সেটার 30% আমাকে একবার পজিটিভ নিতে হবে একবার নেগেটিভ হবে। এটা গেল হরিজন্টালের জন্য। সেম ভাবে ইউআই ডিরেকশনে আমরা দেখতেছি যে 100% যখন ইউআই, যেহেতু আমরা ওয়াই ডিরেকশনে কম্বিনেশন নিচ্ছি, তাহলে 100% হবে ইউআই, কিন্তু আবার 30% ইএক্স এ নিতে হবে, একবার পজিটিভ একবার নেগেটিভ। মাইনাস ইউআই এর ক্ষেত্রে সেম, আমরা মাইনাস ইউআই 100% নিচ্ছি, কিন্তু ইএক্স এর 30% পজিটিভ নিব একবার নেগেটিভ। ইএক্সটা আমরা বুঝতে পারলাম। এখন হচ্ছে যে ল্যামডা ডিটা কখন পজিটিভ কখন নেগেটিভ, কারণ আমরা 5 নম্বর কম্বিনেশনে আমরা ল্যামডা ডিটা পজিটিভ ল্যামডা ডি নিচ্ছি, কিন্তু 7 নম্বর কম্বিনেশন অর্থাৎ 0.9 ডেড লোড প্লাস আর্থকোয়েক যেটা, সেটা একই রকমভাবে আমরা আর্থকোয়েক ইএক্স যখন করতেছি তখন ইএক্স এর 100% সাথে হরিজন্টাল আর্থকোয়েকেরই ইওয়াই এর 30% নিচ্ছি। এই অংশটুকু চলে গেল হচ্ছে হরিজন্টাল কম্পোনেন্টের জন্য, আর ভার্টিক্যাল কম্পোনেন্ট যেটা ল্যামডা ডি, এই কম্বিনেশনে আমরা নেগেটিভ নিচ্ছি। এর রিজন হচ্ছে আমাদের সেকশন 2.5.13 এ বলা হচ্ছে যে যখন আমাদের কম্বিনেশন 5 তখন আর্থকোয়েকের ই ইজ ইকুয়াল টু হরিজন্টাল আর্থকোয়েকের মানে আর্থকোয়েকের হরিজন্টাল কম্পোনেন্ট প্লাস হচ্ছে আর্থকোয়েকের ভার্টিক্যাল কম্পোনেন্ট, কিন্তু কম্বিনেশন 7 এর জন্য ই ইজ ইকুয়াল টু আর্থকোয়েকের হরিজন্টাল কম্পোনেন্ট মাইনাস আর্থকোয়েকের ভার্টিক্যাল কম্পোনেন্ট। সেটা আমাদের আসলে ইকুয়েশনে আমরা ওই যেটা আমাদেরকে কন্ডিশন বলা হয়েছে সেই কন্ডিশন অনুযায়ী আমরা 5 নম্বরে আর্থকোয়েকের ভার্টিক্যাল কম্পোনেন্টটা পজিটিভ করছি এবং 7 নম্বরে আর্থকোয়েকের ভার্টিক্যাল কম্পোনেন্টটা নেগেটিভ করছি। আশা করি আমরা এই আর্থকোয়েকের ভার্টিক্যাল কম্পোনেন্ট, আর্থকোয়েকের হরিজন্টাল কম্পোনেন্ট এবং কম্বিনেশনে এর ব্যবহার সম্পর্কে জানতে পারছি। এখন আরও একটা টপিক যেটা বিএনবিসি 2017 সেকশন 2.5.13.6 এ উল্লেখ আছে, সেটা হচ্ছে মিনিমাম আপওয়ার্ড ফোর্স ফর হরিজন্টাল ক্যান্টিলিভার্স ফর সিসমিক ডিজাইন ক্যাটাগরি ডি থ্রু ই। আমাদের ডিজাইন এক্সাম্পলটা সিসমিক ডিজাইন ক্যাটাগরি সি এর জন্য, তাই এই অংশটুকু আমাদের প্রযোজ্য না।
কিন্তু যদি আমাদের প্রবলেমটা অর্থাৎ আমাদের ডিজাইন সিসমিক ডিজাইন ক্যাটাগরি ডি এর আন্ডারে হতো, সেক্ষেত্রে আমাদেরকে এই সেকশনটা ফলো করতে হতো। আমরা এখানে বলতেছে যে 0.2 টাইমস ডেড লোড ইন অ্যাডিশন টু দ্য অ্যাপ্লিকেবল লোড কম্বিনেশন, অর্থাৎ আমার যে এই যে লোড কম্বিনেশনগুলো দেওয়া আছে প্রত্যেকটা লোড কম্বিনেশনের সাথে আমরা -0.2d অ্যাড করব। -0.2d কেন অ্যাড করব? এর কারণ হচ্ছে যে আমরা যখন সিসমিক ডিজাইন ক্যাটাগরি ডিতে কোনো স্ট্রাকচার অ্যানালাইসিস করব, আর্থকোয়েক অ্যানালাইসিস করব, তখন এর যে ক্যান্টিলিভার সেকশনগুলো থাকবে স্বাভাবিকভাবে আমরা এই কম্বিনেশনগুলো দিয়ে পুরো বিল্ডিংটা অ্যানালাইসিস করব। সো ভার্টিক্যাল যে লোডটা থাকবে সেই লোডটা, এগুলো সবই তো ভার্টিক্যাল লোড, 1.4 ডেড লোডগুলো সবই ভার্টিক্যাল লোড গ্র্যাভিটির দিকে। সো আমাদের ক্যান্টিলিভার সেকশনগুলো যখন ডাউনওয়ার্ড হতে যাবে তখন আমাদের নেগেটিভ মুভমেন্ট যেটা উৎপন্ন হবে সেটার এগেনস্টে আমরা প্রত্যেকটা ক্যান্টিলিভার অংশের টপে রিভার দিব। কিন্তু আমরা যেহেতু ভার্টিক্যাল আর্থকোয়েকের কম্পোনেন্টের জন্য এখানে বিল্ডিং অ্যানালাইসিস করব, তাই আমরা সমস্ত বিল্ডিংটা যখন এইগুলো লোড কম্বিনেশন এগেনস্টে অ্যানালাইসিস করে ফেলছি, ইনক্লুডিং ক্যান্টিলিভার পোর্শনগুলো এবং আদার্স পোর্শনগুলো, আমরা টপে রড দিয়ে ফেলছি, বটমে রড দিয়ে ফেলছি মোমেন্টের এগেনস্টে। কিন্তু যখন আমার এটা ভার্টিক্যালি অ্যানালাইসিস হবে তখন বিল্ডিংটা অনেক সময় আর্থকোয়েকের জন্য আপলিফট করবে। এর মানে আমার ক্যান্টিলিভার পোর্শনগুলো উপরের দিকে উঠে যাওয়ার চেষ্টা করবে। তা আমরা যেহেতু ক্যান্টিলিভার পোর্শনের রডগুলো সবসময় টপে দিয়ে থাকি নেগেটিভ মুভমেন্টের জন্য, সেক্ষেত্রে আমার আপলিফটের সময়ে আমার ক্যান্টিলিভার পোর্শনগুলো যখন উপর দিকে ওঠার চেষ্টা করবে তখন মোমেন্টের জন্য আমার ক্যান্টিলিভারের নিচেও রিবারের প্রয়োজন হবে। সেফ ডিজাইনের জন্য আমরা প্রত্যেকটা কম্বিনেশন থেকে যখন ডেড লোডের পরিমাণ কমাই দিব তখন আপলিফট হওয়ার সময় ভার্টিক্যালি বটমে লোডটা কম আসবে, অর্থাৎ আপলিফটটা খুব ইজিলি সে উপরে উঠতে পারবে। ফলে মোমেন্টটা বেড়ে যাবে, নিচে নেগেটিভ মোমেন্টটা বেড়ে যাবে, ফলে আমরা সেটার এগেনস্টে নিচে রড প্রোভাইড করব। তো এটা হচ্ছে যখন মানে কেবলমাত্র ক্যান্টিলিভার পোর্শনের নিচে রড প্রোভাইড করার জন্য ডিজাইনটা অ্যানালাইসিসটা করার জন্য আমরা প্রত্যেকটা কম্বিনেশন থেকে -0.2 ডেড লোড মাইনাস করে আমরা ভার্টিক্যাল লোডটা কমায়া তখন কি পরিমাণ আমাদের মুভমেন্ট আসতেছে সেই মুভমেন্টটা অ্যানালাইসিস করে সেখান থেকে রড বের করার জন্য বা ডিজাইন করার জন্য আমরা এই অংশটুকু ব্যবহার করব। এটা খেয়াল রাখতে হবে যে এই কম্বিনেশন থেকে -0.2 ডেড লোড তখনই বের হবে যখন সেটা এইচডিসি দিতে হবে এবং ক্যান্টিলিভার অংশগুলোর নিচের রড বের করার জন্য, টপের রড বের করার জন্য না। তো এটা থেকে কেউ কনফিউজ হবেন না। তো আমার মনে হয় যে আর্থকোয়েক লোডের ভার্টিক্যাল কম্পোনেন্ট এবং আর্থকোয়েক লোডের হরিজন্টাল কম্পোনেন্ট ইভি এবং ইএইচ সম্পর্কে আমরা ধারণাতে পারছি। ল্যাটারাল ফোর্সকে যে আমরা আর্থকোয়েকের হরিজন্টাল কম্পোনেন্ট বা হরিজন্টাল ফোর্স বলছি এবং ভার্টিক্যাল কম্পোনেন্ট আর্থকোয়েকের সেটা যে ফর্মুলা থেকে ইউজ হচ্ছে এবং কম্বিনেশনে এই আর্থকোয়েকের ভার্টিক্যাল এবং হরিজন্টালের সম্পর্কটা কিভাবে আসছে এগুলো সম্পর্কে আমরা ধারণা করতে পারছি। আপনাদের যদি বিএনবিসি 2017-র আর্থকোয়েক লোডের ক্যালকুলেশন সম্পর্কে কারো কোনো কোয়ারিজ থাকে আমাকে ভিডিওর লিঙ্কে বা ভিডিওর নিচে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।